মম, তুমি কি আমাকে ক্ষমা করবে না? নরম গলায় বলে নিদ্র। আমেনা তাকায় নিদ্রর দিকে। নিদ্র আবারও মাথা নিচু করে ফেলে। ফিক করে হেসে দেয় আমেনা। তিনি মনে মনে ভাবেন এটা তার ছেলে নাকি অন্য কেউ। রাগলে পুরো সিংহের মতো আচরণ করে, আর যখন রাগ শান্ত হয়ে যায় তখন বিড়ালের মতন আচরণ করে। আমেনা আবারও সুপের বাটির দিকে তাকিয়ে বলেন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যা, আমি খাবার দিচ্ছি। নিদ্রর মাথা তুলে আমেনার দিকে তাকালো। মায়ের মুখে হাসি দেখে নিদ্র বুঝে গেল তিনি নিদ্রকে ক্ষমা করে দিয়েছেন। নিদ্র তৃপ্তির দিকে তাকালো। গালে ফোলা খানিকটা কমেছে, কিন্তু ঠোঁট দুটো লাল হয়ে আছে। নিদ্র সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলো। আমেনা চামচে স্যুপ নিয়ে তৃপ্তির মুখের সামনে ধরলো। তৃপ্তি আমেনাকে বলল, বড় আম্মু, তুমি ভাইয়াকে বকা দিলে না কেন? একটু আগে বলেছিলে আজ ভাইয়া বাসায় এলে অনেক বকাঝোকা দিবে। কই, তুমি তো ভাইয়াকে বকা দিলে না। ও বুঝেছি, নিজের ছেলে তো তাই কিচ্ছু বললে না। এখন যদি আমি এমন করতাম তখন ঠিকই আমাকে বকা দিতে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সবাই পচা। এই বলে গাল ফুলিয়ে চামচের সামনে থেকে মুখ সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তৃপ্তি। আমেনা মুচকি হেসে চামচটা সুপের বাটিতে আবারও রাখলেন। এরপর সুপের বাটিটা বেডের পাশে টেবিলের ওপর রেখে দিলেন। তুই ওকে যেমনটা ভাবছিস ও কিন্তু তোকে তেমনটা ভাবে না। তৃপ্তি আমেনার দিকে তাকিয়ে বলল, মানে? মানে কিছু না, তুই এখনো ছোট, আগে বড় হ তারপর বুঝবি। আমিনার কথা শুনে তৃপ্তি চিৎকার দিয়ে উঠল। আ বড় আম্মু, এখন আমি ছোট নেই। আমিনা দু হাত দিয়ে নিজের কান চেপে ধরলেন। তৃপ্তি থেমে যেতে কান থেকে হাত নামিয়ে ফুঁস করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন। এত জোরে চিৎকার করছিস কেন? আমি কি কানে কম শুনি? হ্যাঁ, তুমি কানে কমই শুনো। আমি বারবার বলছি আমি। তৃপ্তির কথা টেনে নিয়ে আমিনা বলল, তুই কলেজে ভর্তি হয়েছিস, তুই এখন আর ছোট নেই, তাই তো? হ্যাঁ। এই বলে তৃপ্তির রাগে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমিনা তৃপ্তির পাশে এসে তৃপ্তিকে নিজের কাছে টেনে এনে তৃপ্তির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, তুই রাগ করলে আমার একটু ভালো লাগে না। তুই রাগ করছিস কেন? আমি তো মজা করছি। তুই এখন বড় হয়েছিস, আমি আর তোকে কখনো ছোট বলবো না। ওকে, হ্যাপি? তৃপ্তি আমিনাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, হেপ্পি। কিন্তু তোমার উপর এখনো আমার একটু রাগ রয়ে গেছে। আমিনা তৃপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, কেন, বেশি রাগ নেই? না, একটু রাগ আছে। তা সেই রাগটুকু কিসের জন্য একটু বলবেন প্লিজ? তুমি ভাইয়াকে বকা দাওনি যে, তাই। ও আচ্ছা, এই জন্য? বকে দিলে রাগ আর থাকবে না? না। ঠিক আছে, আমি পরে বকে দেব। না, তুমি এক্ষুনি বকা দিবে। এখন কি করে বকা দেব? ও তো নিজের রুমে ফ্রেশ হচ্ছে। তৃপ্তি কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ পাইছি, খাওয়ার টেবিলে বকা দিবে। চলো চলো। এই বলেই তৃপ্তি আমিনার থেকে ছুটে বেড থেকে নেমে দাঁড়ালো। আমিনা বেড থেকে নামতেই তৃপ্তি আমিনার বাম হাত নিজের দুই হাত দিয়ে ধরে ডান দিকের বগলের নিচে নিয়ে আমিনাকে টানতে লাগলো। আমিনা তৃপ্তির এমন কাণ্ড দেখে হাসছেন। সুপের বাটি ডান হাতে নিয়ে তৃপ্তির পিছু পিছু হেঁটে যাচ্ছেন তিনি। আর তৃপ্তি আমিনার বাম হাত নিজের ডান বগলের নিচে নিয়ে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমিনার সামনে সামনে হাঁটছে। আজ তো নিত্রকে বকা খেতেই হবে। রাত 10টা 10 বাজে। খাবার টেবিলে বসে আছে তৃপ্তি, নিত্র, আমিনা আর ফরহাদ। ফরহাদ তৃপ্তিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আর নিত্রর দিকে তাকাচ্ছেন। তৃপ্তি বারবার আমিনাকে ইশারা করছে নিত্রকে বকা দেওয়ার জন্য, কিন্তু আমিনা কী দিয়ে শুরু করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। নিত্র মাথা নিচু করে এক মনে খেয়ে যাচ্ছে। আমিনার পাশের চেয়ারে বসেছিল তৃপ্তি। তৃপ্তির হাতের আঙুল দিয়ে টেবিলের নিচ দিয়ে আমিনার পেটে গুঁতো দিল। আমিনা অসহায় দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি চোখের ইশারায় বলে নিত্রকে বকা দেওয়ার জন্য। আমিনার না পেরে গলা খেকিয়ে নিত্রর উদ্দেশ্যে কাটকাট গলায় বলল, নিদ্র, তুই তৃপ্তিকে চড় দিয়েছিস কেন? নিদ্র প্লেট থেকে মাথা তুলে আমিনার দিকে হাবলার মতো তাকালো। আমিনা একবার তৃপ্তির দিকে তাকালো, দেখলো তৃপ্তি আমিনার মুখের দিকে তাকিয়ে আছে, যেন সে এ বিষয়ে কিছুই জানে না। আমিনা আবারও আমতা আমতা করে বলল, ইয়ে মানে কি রে, বলছিস না কেন? তুই তৃপ্তিকে চড় দিয়েছিস কেন? আমিনার কথা শুনে নিদ্রর আর বুঝতে বাকি রইল না যে আমিনা এখন কোন প্রেশারে আছে। সে তৃপ্তির মুখের দিকে একবার আর আমিনার মুখের দিকে একবার তাকিয়ে বলল, না মানে মম। চুপ বেয়াদব ছেলে, তুই কোন সাহসে আমার ফুলের মতো মেয়ের গায়ে হাত তুলছিস? আমিনার এই কথা শুনে তৃপ্তি তো মহা খুশি। সে নিদ্রর দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। নিদ্র একটু থমিয়ে খেয়ে গেল, মনে মনে বলে উঠল,
হায় আল্লাহ, এই মেয়ে চোখ টিপতে মারতে জানে কবে থেকে? এর আগে তো কোনোদিন দেখিনি। আমাকে মেরে ফেলবে নাকি এর মায়ায়? মনে মনে বলে নিদ্র। আমেনা আর বকছে না দেখে তৃপ্তি আমেনার মুখের দিকে তাকালো। সাথে সাথে আমেনা আবারও নিদ্রর দিকে তাকিয়ে বলল, আজ তোকে কুকুরের মাংস খাওয়াবো। নিদ্র ভীষণ উঠে যায়। তাড়াতাড়ি পানি খেয়ে সে নিজেকে শান্ত করে। ফরহাদ এতক্ষণ হাবলার মতো খাবার খাচ্ছিল আর আমেনা আর নিদ্রর মুখের দিকে তাকাচ্ছিল। এই পর্যায়ে আমেনার কথা শুনে ফরহাদের মুখ হাঁ হয়ে যায়। সবেমাত্র মাংসের টুকরো মুখে দিয়েছিলেন তিনি, সেটা আপনা আপনি মুখ থেকে আবারও প্লেটে পড়ে গেল। ফরহাদ এবার মাংসের টুকরো দিয়ে তাকাচ্ছে, আবারও আমেনার মুখের দিকে তাকাচ্ছে। নিদ্র ফরহাদের দিকে তাকালো, দেখলো ফরহাদও নিদ্রর মুখের দিকে তাকিয়ে আছে। আমেনা বাপ ছেলের এমন চাউনি দেখে মুচকি হাসলেন। এটার অবশ্য একটা কারণ আছে। একদিন আমেনা মুরগির মাংস রান্না করছিল, কিন্তু ভুলক্রমে লবণ অনেক বেশি হয়ে গিয়েছিল। সেই নিয়ে নিদ্র আর ফরহাদ আমেনার ওপর অনেক রাগারাগি করে। সেদিন আমেনা কিছু বলেনি, কিন্তু পরের দিন সকালে নিদ্র আর ফরহাদ দুজনেই নিজেদের বাঁধা অবস্থায় খাবার টেবিলে আবিষ্কার করে। দুজনে চোখ খুলে দেখছিল আমেনার হাতে বটি দাও, আর সামনে একটা কুকুর। কুকুরের পাশে গেটের দারোয়ান দাঁড়িয়েছিল। আমেনা সেদিন বলেছিল, আজ তোমাদের দুজনকে কুকুরের মাংস রেঁধে খাওয়াবো, যাতে কোনো দিন আর আমার রান্নার বিরুদ্ধে অভিযোগ না তোলে। সেদিন বাপ ছেলে অনেক রিকোয়েস্ট করে আমেনার হাত থেকে বেঁচেছিল। এরপর থেকেই আমেনা যেমনই রান্না করতো, বাপ বেটা দুজন চুপচাপ খেয়ে উঠে যেত। উল্টো আমেনাকে বলতো আজ খাবার অনেক ভালো হয়েছে। অবশ্য আমেনা অনেক ভালোই রান্না করেন, তার রান্নার কোনো তুলনা নেই। তৃপ্তি নিদ্র আর ফরহাদের দিকে তাকিয়ে আমেনাকে ফিসফিস করে বলল, বড় আম্মু, ভাইয়া আর বড় আব্বু এমন হাবলা হয়ে গেল কেন? আমেনা তৃপ্তির দিকে তাকিয়ে একগাল হেসে বলল, সে অনেক কথা। এখন বল, তুই খুশি তো নিদ্রকে বকা দেওয়াতে? বড় আম্মু অনেক খুশি। এবার ওদের খেতে দাও, বাকি বকাঝোকা পরে হবে। আমেনা তৃপ্তির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুই আরো বকা খাওয়াতে চাস নিদ্রকে? হ্যাঁ অবশ্যই। আমাকে কি জ্বর আসতে মেরেছিল নাকি? তৃপ্তি। আমেনাকে থামিয়ে তৃপ্তি বলল, এখন আর কথাই বলবো না, এখন খেতে দাও, এই নিয়ে পরে আবার কথা হবে। আমেনা চুপ হয়ে গেল। নিদ্র আর ফরহাদ অসহায় দৃষ্টিতে আমেনার দিকে তাকিয়ে আছে। আমেনা তাদের দিকে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন তোমরা? ফরহাদ আমেনাকে বলল, এটা তুমি কি করলে আনু? শেষে আমাদের কুকুরের মাংস খাওয়ালে। ফরহাদ যখন বেশি ইমোশনাল হয়ে যায় তখন আমেনাকে আলু বলে ডাকে। আমেনা অবাক হয়ে বলল, আমি তোমাদের কখন কুকুরের মাংস খাওয়ালাম? তাহলে একটু আগে যে বললে কুকুরের মাংস খাওয়াবে। আরে ওটা তো এমনি বললাম। আনু, বেশি কথা বলো না, চুপচাপ খেয়ে উঠে চলে যাও, না হলে সত্যি সত্যি কাল কুকুরের মাংস খাওয়াবো। ফরহাদ আর নিদ্র আর কিছুই বলল না, চুপচাপ খেয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। ফরহাদ আর নিদ্র চলে যেতেই আমেনার আর তৃপ্তি হেসে উঠল। সকাল 6টা বাজে। আমেনা ফোনে কথা বলতে বলতে তৃপ্তির রুমের ভেতর প্রবেশ করলো। কি বলছিস সালমা? আর মাত্র 2-3 দিন পর মেয়েটার কলেজ খুলবে, আর এখন ওকে বাড়িতে পাঠাবো? সালমা ফোন কানে রেখে সোফার উপর বসে বলল, হ্যাঁ আপা, ওকে সপ্তাহখানেকের জন্য গ্রামে পাঠিয়ে দিন। কলেজ তো সারা জীবনই করতে পারবে, কিন্তু বান্ধবীর বিয়ে তো আর আসবে না। জীবনে মানুষের বিয়ে একবারই হয়। মেয়েগুলো সে ছোট থেকে একসাথে বড় হয়েছে। তৃপ্তি বাড়ি থেকে চলে যাওয়ার পর ওরা এখন আর বেশি আমাদের বাড়ি আসে না। আগে যখন তৃপ্তি বাড়িতে ছিল তখন ওরা প্রতিদিনই আমাদের বাড়িতে আসতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো 3 জনে। এখন তৃপ্তি না থাকায় ওরাও আর আসে না। দীর্ঘশ্বাস ছেড়ে বলেন সালমা। সালমার কথা শুনে আমেনা বলল, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। সাথে নিদ্রকেও পাঠিয়ে দিয়েন, ছেলেটা আগের বার এসে ঠিকমতো থাকতেও পারেনি। আমেনা তৃপ্তির বেডের পাশে বসে বলল, তৃপ্তিকে তো নিদ্রই নিয়ে যাবে, ও ছাড়া আবার কে নিয়ে যাবে তৃপ্তিকে? আমি তো যেতেই পারবো না, তোর ভাইজানের অফিস, বুঝতেই পারছিস। আপা, আমি আপনাদের আসতে বলবো না, কারণ আপনাদের আসতে বললেই আপনারা বলেন অফিস কাজ এটা ওটা। শুনেন আপা, মানুষের কাজ আজীবনই থাকবে, তাই বলে কাছের মানুষের সাথে দেখাশোনা করতেও কি আসতে পারবেন না? আজ কত বছর হয়ে গেছে আপনাকে সামনে থেকে দেখি না। অভিমানী সুরে বলে সালমা। আমেনা একটু হেসে বলল, আরে আমি কি তাই বলছি নাকি যে তোদের দেখতে যাব না? তোরাও তো আমাদের এখানে আসিস না। আচ্ছা আপা, এখন তৃপ্তির কাছে ফোনটা দিন। মেয়েটার সাথে আজ 2 দিন ঠিকমতো কথা বলতে পারেনি, মনটা কেমন যেন করছে।
ঠিক আছে। এই বলে আমেনা কান থেকে ফোন সরিয়ে তৃপ্তির দিকে তাকালো, দেখলো তৃপ্তি অঘোর ঘুমে তলিয়ে আছে। বালিশটাকে বাচ্চাদের মতো জড়ে ধরে ঘুমাচ্ছে তৃপ্তি। আমেনা তৃপ্তির মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে তৃপ্তিকে ডাক দিলেন। তৃপ্তিমা, ওঠো, তোর আম্মু কল করেছে, কথা বলবি না? কিন্তু তৃপ্তির কোনো হেলদোল নেই, সে নিজের মতো করে ঘুমাচ্ছে। আমেনা এবার তৃপ্তির হাত ধরে টেনে তৃপ্তিকে বেডের ওপর বসিয়ে দিলেন। আচমকা এমন হওয়ায় তৃপ্তি পিটপিট করে চোখ খুলল। বড় আম্মু এমন করছো কেন? একটু ঘুমাতে দাও না। আমেনা তৃপ্তির কানে ফোন ধরিয়ে দিয়ে বলল। তোর আম্মু কল করছে, আগে কথা বল, তারপর ঘুম। তৃপ্তি একরাশ বিরক্তি নিয়ে কানে ফোন ধরল, কিন্তু তার চোখ দুটো আবারও বন্ধ করে নিল। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? ঘুম জড়ানো কণ্ঠে বলে তৃপ্তি। সালমা একটা দীর্ঘশ্বাস ছাড়েন। একটু আগেও তেমন একটা ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। কেন, কি হয়েছে তোমার আম্মু? বলতে বলতে আমেনার বুকের ওপর ঝুলে পড়ে তৃপ্তি। আমেনাও তৃপ্তির মাথা নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। এরপর তৃপ্তির চুলে বেনি কেটে দিতে লাগলো আমেনা। আমার কিছু হয়নি, তবে তোর ফ্রেন্ড মিমের হবে। মিমের হবে মানে? কি বলছো তুমি আম্মু? কাল রাত্রে নিদ্র তোকে কিছু বলেনি? কই না তো, আমাকে তো ভাইয়া কিছু বলেনি। সামিয়া যে কাল রাতে কল করেছিল, এই ব্যাপারে নিদ্র তোকে কিচ্ছু বলেনি? না আম্মু। ওহ, বুঝছি, নিদ্র মনে হয় বিজি ছিল, তাই হয়তো তোকে কিছু বলতে পারেনি। কাল রাতে 10টায় সামিয়া কল করেছিল নিদ্রর কাছে। আচ্ছা শোন, কাল তোর ফ্রেন্ড মিমের গায়ে হলুদ, পরশু তার বিয়ে। কি বলছো আম্মু তুমি? মিমের বিয়ে মানে? চট করে চোখ খুলে আমিনার বুক থেকে মাথা তুলে ঠিক হয়ে বসে জোর গলায় বলল তৃপ্তি। আর কোনো বিষয় তৃপ্তি না বুঝুক, তবে বিয়ের বিষয় সে বেশ ভালোই বোঝে। আর সেই ভালো বোঝাটা হলো মেয়েরা বিয়ের পর অন্য বাড়িতে চলে যায়, তারপর থেকে তাদের সংসার শুরু হয়, কিন্তু সংসারে কি করতে হয় এই বিষয়ে তার ধারণা নেই। সালমা তৃপ্তির বাক্য শুনে বলল। হ্যাঁ, আমি ঠিকই বলছি, পরশু মিমের বিয়ে। এই কথা কাল রাতে তোর সাথে বলার জন্য সামিয়া নিদ্রর ফোনে কল করেছিল, কিন্তু নিদ্র নাকি বাহিরে তার বন্ধুদের সাথে ছিল, তাই সামিয়া তোর সাথে কথা বলতে পারেনি। আজ সকালে ভোরে সামিয়া এসে আমাকে বলে গেছে তোর সাথে কথা বলে তোকে তাড়াতাড়ি বাড়িতে আনতে। আচ্ছা আম্মু, এখন আমি কল কেটে দিচ্ছি, পরে তোমার সাথে কথা হবে। এই শোন শোন, হাতে সময় নেই, তুই নিদ্রকে নিয়ে এখনই রওনা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আয়। সালমা আর কিছু বলার আগে তৃপ্তি কল কেটে দিল। কল কেটে দিয়ে আমেনার দিকে কটমট করে তাকালো তৃপ্তি। আমেনা শুকনো একটা ঢোক গিলে তৃপ্তিকে বলল। আমার দিকে এমনভাবে তাকাচ্ছিস কেন? তোমার ছেলে এটা কি করলো? কচুর গোড়াও তো ছেলেকে শাসন করে না, কত বড় সাহস! আমার ফ্রেন্ড কল করে আর আমার সাথে কথা বলতে দেয় না। কাল রাত 10টায় তো ওই শয়তান বাড়িতেই ছিল, তাহলে কেন বললো ও বাড়িতে নেই? আমার সাথে কেন কথা বলতে দিল না আমার ফ্রেন্ডকে? রাগে ডগমগ করতে করতে বলে তৃপ্তি। আমেনা শান্ত করার জন্যই বলল। এমন করিস না মা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে, আমি নিদ্রকে ডেকে দিচ্ছি। তোদের তো অনেক দূরে যেতে হবে, তাই না? আমেনার কথা শুনে তৃপ্তি চিৎকার করে বলে উঠল। যাবো না আমি তোমার ওই শয়তান ছেলের সাথে। আমেনা অবাক হয়ে বলল। তাহলে কার সাথে যাবি? তৃপ্তি চুপ করে কিছু একটা ভেবে তারপর বলল। হ্যাঁ পাইছি, নীলাপুর সাথে যাব, উনি বলেছে আমাদের গ্রাম দেখতে যাবেন। বলে বেড থেকে নেমে দাঁড়ালো তৃপ্তি। আমেনা তৃপ্তির হাত ধরে বলল। তুই আবার ওই মেয়ের কাছে যাচ্ছিস? ওই মেয়ের জন্য তুই কালকে চর খেয়েছিস। নীলাপুর কোনো দোষ নেই, দোষ তোমার ছেলের। এরপর বাম গালে বাম হাত রেখে বলল। এত জোরে চড় মারলো আমায়, যাব না আমি তোমার ছেলের সাথে। আমি নীলাপুকে নিয়ে যাব, তোমার ওই শয়তান ছেলে থেকে নীলাপু অনেক ভালো। এই বলে আমেনার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিল তৃপ্তি। এরপর রুম থেকে বেরিয়ে নীলাদের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরলো। আমেনা তৃপ্তিকে পিছন থেকে ডাকতে ডাকতে তৃপ্তির পিছু পিছু যেতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। তৃপ্তি পিছনে না তাকিয়ে লিফটের মধ্যে ঢুকে লিফট চালু করে দিল। ওই ওঠ, কি পড়ে পড়ে ঘুমাচ্ছিস? নিদ্রর কান টেনে বেটের ওপর বসিয়ে বলল আমেনা। মম, কি করছো? ছাড়ো প্লিজ, ব্যথা পাচ্ছি তো। কাল রাতে তৃপ্তির ফ্রেন্ড তোর ফোনে কল করেছিল? আমেনার কথা শুনে আমেনার দিকে তাকালো নিদ্র। কি রে, কথা বলছিস না কেন? না মানে মম। কল করেছিল কিনা সেটা বল। হ্যাঁ, কাল রাত 9:39 হবে হয়তো, ওই সময় কল করেছিলাম। হাদারাম, এখন যে মেয়েটা আরো রেগে গেছে তোর উপর, এখন ও রাগ ভাঙাবে কি করে?
কোন মেয়ে রেগে গেছে আমার উপর? আমেনা নিদ্রর কান ছেড়ে দিয়ে বলল, ওই যে কাল তুই আমার সামনে যাকে তোর বউ বলে দাবি করলি সে। কি বলছো মম তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তৃপ্তি এখন তোর উপর অনেক রেগে গেছে। তুই কাল রাতে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে দেসনি বলে এখন নীলাদের ফ্ল্যাটে গেছে নীলাকে নিয়ে গ্রামে যাবে বলে। না, হ্যাঁ। কেমনে কি হলো? আমাকে একটু সব গুছিয়ে বলো তো। তাহলে শোন। এই বলে আমেনা নিদ্রকে সব বলল। সব শুনে নিদ্রর মাথায় হাত দিয়ে বলল, চাচি আমাকে কল করে সব বলে দিয়েছে। আমি ভেবেছিলাম ওকে একটা সারপ্রাইজ দেব। ওর রাগ ভাঙানোর একটা উপায় পেয়েছিলাম। আর সারপ্রাইজ? এখনো নীলাদের ফ্ল্যাটে গেছে নীলাকে নিয়ে যাবে বলে। ওই ছ্যাঁচটা মেয়ের কাছে আবার গেছে। কি জাদু করছে ওকে ওই মেয়ে, তোর ভালো লাগে না। আর ভালো লাগতে হবে না, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আমেনা আর কিছু না বলে নিদ্রর রুম থেকে বেরিয়ে গেল। আর নিদ্র শাওয়ার নেবে বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ও আপু, আপু ওঠো। নীলাকে ধাক্কা দিতে দিতে বলল তৃপ্তি। সেই কখন থেকে সে নীলাকে ধাক্কাচ্ছে, কিন্তু নীলার ঘুমই ভাঙছে না। আরে ওঠো না। এবার তৃপ্তি নীলার ডান হাত নিজের দু হাত দিয়ে টানতে টানতে বলল। নীলা বিরক্তি নিয়ে বলে উঠল, সুমি ছাড় তো, প্রতিদিন একবারে ভালো লাগে না। তুই অফিসে যাবি, এতে আমাকে ডাকার কি আছে? আরে আমি। নীলা তৃপ্তিকে আর কিছুই বলতে না দিয়ে এক ঝাটকায় তৃপ্তিকে বেডের ওপর টেনে শুইয়ে দিল। এরপর নীলা তৃপ্তিকে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, শালি, প্রতিদিন আমার ঘুম না ভাঙলে তোর পেটের ভাত হজম হয় না? না, আজ তোকে ছাড়ছি না। আজ তোর অফিস বন্ধ। আজ তোকে আমি আর অফিসে যেতেই দিচ্ছি না। আজ তুই আমার সাথে এখানে পড়ে পড়েই ঘুমাবি। তৃপ্তি কিছু বলতে পারছে না, কি বলবে সে নিজেই ভেবে পাচ্ছে না। নীলা ঘুমের ঘরে তৃপ্তিকে সুমি ভেবে এমন আচরণ করছে। হঠাৎ নীলা তৃপ্তির শরীরে চাপ দিল। এরপর বলল, কি ব্যাপার সুমি, তোর শরীর এমন নরম হলো কবে থেকে? এবার তৃপ্তি মুখটা খুলল। আপু আমি সুমি, আপু না, আমি তৃপ্তি। চট করে চোখ খুলে নিলা। এরপর তৃপ্তিকে ছেড়ে দিয়ে বেডের ওপর উঠে বসলো সে। দুই হাত মুঠে করে একবার চোখ ডুলে পড়ল। তুই এখানে কি করে? তৃপ্তি একটা মিষ্টি হাসি দিল। নীলা ভালো করে তৃপ্তির দিকে তাকালো। গালটা এখনো সামান্য ফুলে আছে, আঙুলের দাগগুলো তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে ভালো করে তাকালে বোঝা যায়। ঠোঁটের কাটা কোণ এখনো একটু ফোলা। নীলা তৃপ্তির বাম গালে আলতো করে ডান হাত রেখে বলল, কাল খুব ব্যথা পেয়েছিস না রে? তৃপ্তি এবার গাল ফুলিয়ে অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, আমি সরি সুইটি, আমি আসলে বুঝতে পারিনি ভিডিওটা দেখার পর নিত্র এমন রিয়াক্ট করবে। বলতে বলতে চোখ দিয়ে পানি ছেড়ে দিল নীলা। তৃপ্তি শোয়া থেকে উঠে বসে নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, এসব কথা আর মনে এনো না, যা হবার তো হয়ে গেছে। আমার জন্য তোকে চড় খেতে হলো। বলতে বলতে তৃপ্তিকে জড়িয়ে ধরল নীলা। আরে বাদ দাও না আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তৃপ্তিকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো নীলা। তোমাকে আমার সাথে যেতে হবে। নীলা অবাক হয়ে বলল, তোর সাথে কোথায় যাব? আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে মানে? গ্রামের বাড়িতে মানে হলো। এরপর তৃপ্তি নীলাকে নিবের বিয়ের ব্যাপারে জানালো। সব শুনে নীলা বলল, আমি যেতে পারবো না সুইটি। তৃপ্তি কপালে ভাঁজ এনে বলল, যেতে পারবে না কেন? আমি গেলেই নিত্র অনেক রেগে যাবে, আর কালকের বিষয় নিয়ে আন্টিও আমাকে তোর সাথে যেতে দেবেই না। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে নীলা। বড় আম্মু যেতে দিবে, 100 বার দিবে। ওই শয়তানটাকে তো সাথে নিব না, শুধু আমি আর তুমি যাব। নীলা তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বলছিস তুই? তুই রাস্তাঘাট কিছু চিনিস যে একা একা যাওয়ার কথা বলছিস? রাস্তা চেনা লাগবে কেন? বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়ি নেব, তারপর ড্রাইভারকে বলবো আমাদের গ্রামের বাড়ি নিয়ে চলুন। ব্যাস, ড্রাইভার আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে। গ্রামে তো আমরা এমন করেই চলাচল করি, ড্রাইভারদের যেখানে যেতে বলি ড্রাইভার আমাদের সেখানে নিয়ে যায়। নীলা উচ্চস্বরে হেসে বলল, সুইটি, আমি তোকে যতটা বোকা ভেবেছি তুই তার থেকেও বেশি বোকা। এই আপুই। নীলা তৃপ্তির গালে আলতো করে হাত রেখে বলল, আমি যেতে পারবো না সোনা, আমার আম্মু আমাকে যেতে দিবে না। তুই বরং তোর নিদ্র ভাইয়াকে নিয়ে যা। তৃপ্তি নীলার হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, আমি আন্টিকে বলছি এ ব্যাপারে। আন্টি বলেছে তুমি যদি যেতে চাও তাহলে তিনি কিচ্ছু বলবেন না। এটা হয় না সুইটি, নিদ্র অনেক রাগ।
নীলার কথা আটকিয়ে তৃপ্তি রেগে জোর গলায় বলল, আমি তোমাকে বলছি তুমি যাবে মানে যাবে। এখানে কে রাগ করবে আর কে রাগ করলো না এটা তোমাকে ভাবতে হবে না। আমি নিচে গেলাম তৈরি হতে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। এই বলে তৃপ্তি নীলার বেড থেকে নেমে দাঁড়ালো। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবে, না হলে হাত পা বেঁধে নিয়ে যাব। গট ইট? মনে থাকে যেন। তাড়াতাড়ি তৈরি হও, আমি গেলাম। তৃপ্তি পেছনে ঘুরে নীলার রুম থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। তখনই নীলা আবারও তৃপ্তিকে ডাক দিল। সুইটি, তৃপ্তির মাথা এবার পুরো গরম হয়ে গেল। সে নীলার কাছে এসে নীলার জামার কলার ধরে বলল, তুমি কি আমাকে আরো রাগাতে চাও? নীলা ভয়ানক চোখে তৃপ্তির দিকে তাকিয়ে বলে উঠল, না 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 না, আমি যাব। আমি রেডি হচ্ছি তো, তুই যা, তুইও রেডি হ। গুড। আমি গেলাম, তুমি রেডি হয়ে তোমার ব্যাগপত্র নিয়ে নিচে আসো। এই বলে তৃপ্তি নীলার রুম থেকে বেরিয়ে গেল। নীলা বুকে এক হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। বাপরে, এটা কি রকম মেয়ে! গাড়ির পেছনের দিকেতে নিজের আর তৃপ্তির লাগেজ তুলে নিয়েছে নিদ্র। এরপর খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে গিয়ে বসলো সে। খাবার টেবিলে বসেছিল ফরহাদ আর তৃপ্তি। আমেনা তাদের রুটি আর মুরগির মাংস দিচ্ছিলেন। নিদ্র খাবার টেবিলে বসতে তৃপ্তি চিৎকার করে বলে উঠল, আমি যাব না ওই শয়তানের সাথে, বান্দর একটা। বড় আম্মু, আমি নীলা আপুর সাথে যাব। তুমি প্লিজ তোমার শয়তান ছেলেকে বলো আমার ব্যাগ গাড়ি থেকে বের করে দিতে। তৃপ্তির কথা শুনে নিদ্রর মাথা গরম হয়ে যায়। তবু নিজেকে শান্ত করে সে। দাঁত কটমট করতে করতে তৃপ্তির দিকে তাকিয়ে নিদ্র বলল, কি বলছি তোকে মেয়ের কাছে যেতে? তৃপ্তি নিদ্রর দিকে তাকিয়ে ভাবা চাকা খেয়ে যায়। আপনা আপনি বাম হাত গালে চলে যায়। এটা দেখে নিদ্র হেসে ফেলে। তৃপ্তি তাড়াতাড়ি গাল থেকে হাত নামিয়ে নেয়। এরপর আমতা আমতা করে তৃপ্তি বলল, কে 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 বলবে? আমি আমি নিজে গেছি। তৃপ্তির তোতলানো দেখে আমেনা মুচকি হাসেন। ফরহাদ শুধু খাবার খাচ্ছেন, তিনি বলার মতো কোনো ভাষায় খুঁজে পাচ্ছেন না। তখনই নীলার আগমন ঘটে। হাতে একটা লাগেজ নিয়ে লিফট থেকে বেরিয়ে আসলো সে। মিষ্টি রঙের বোরখা, কালো নিকাব, বাদামি রঙের হিজাব পরেছে নীলা। পুরো অস্থির লাগছে নীলাকে। তৃপ্তি নীলাকে দেখে চেয়ার থেকে উঠে নীলার কাছে গেল। তৃপ্তির পরনে নীল রঙের বোরখা, খয়েরি রঙের হিজাব। নিকাব এখনও পরেনি, কারণ খাবার খেতে বসেছিল সে। তবে নিকাবটা সাথেই নিয়ে এসেছে, আর উপরে যাবে না বলে। কালো রঙের নিকাব। এদিকে নিদ্র নীলাকে দেখে রেগে চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে। সে টেবিলের পাশ থেকে একটা চেয়ার নিয়ে নীলার দিকে তেড়ে যেতে লাগলো। নিদ্রর পরনে একটা কালো টি শার্ট, ম্যাসকারা, কালো প্যান্ট, কালো শু। চুলগুলো বাম দিকে সিধি করে ডান দিকে ঝুলে আছে। কিছুটা চুল চোখের ওপরেও এসে পড়েছে। মুখে চাপদাড়ি স্টাইলিশ করে। হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি। একটা ক্রাশ ক্রাশ ভাব ফুটে উঠেছে ওর মাঝে। নীলা নিদ্রকে প্রথম দেখে নিদ্রর দিকে হাঁ করে তাকিয়েছিল। পরক্ষণে যখন নীলা নিদ্রর দিকে ভালো করে তাকালো, তখন লাগেজটা ফেলেই দুই হাত দিয়ে বোরখাটাকে একটু উঁচু করে লিফটের দিকে দৌড় দিল তৃপ্তির সামনে থেকে। তৃপ্তি বুঝতে না পেরে পিছনে ঘুরে তাকালো, দেখলো নিদ্র একটা চেয়ারে দুই হাত দিয়েই মাথার উপর উঁচু করে তার দিকে তেড়ে আসছে। চোখ মুখ থেকে আগুন বের হচ্ছে মনে হচ্ছে। এটা দেখে তৃপ্তি দুই হাত দিয়ে নিজের দোকান ধরে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লো। অবস্থা ভালো না দেখে ফরহাদ তাড়াতাড়ি এসে নিদ্রর হাত থেকে চেয়ারটা টেনে নিল। আমেনা এসে নিদ্রর গালে একটা চড় বসিয়ে দিল। কি ভাবিস নিজেকে তুই? একটা ভিডিওর জন্য তুই মেয়েটাকে চেয়ার দিয়ে মারবি? নিদ্র কিছু না বলে চোখ বুজে দুই হাত মুঠ করে দাঁড়িয়ে রইল। নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে। আমেনা নিদ্রর হাত টেনে ওখান থেকে একটু সাইডে নিয়ে গিয়ে বললেন, মেয়েটা ভয় পেয়ে আছে এমনিতেই, আর তার উপর এখন আবার তুই এসব কি করছিস? ওর যাকে নিয়ে যেতে চায় নিয়ে যাক না, এতে সমস্যা কি? এখন যদি তৃপ্তি তোর সাথে যেতে না চায় তখন কি করবি? আমি অনেক বুঝিয়েছি মেয়েটাকে, রাজি করাচ্ছি, আর তুই? নিদ্র এবার চোখ খুলে আমেনার দিকে তাকালো। আমেনা নিদ্রর হাত ছেড়ে দিলেন। চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে নিদ্রর। আমেনা এবার ঠুকরে কেঁদে উঠলেন। এত রাগ কেন তোর? নিদ্র আমেনাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো শক্ত করে। নিদ্রর চোখ দিয়েও পানি পড়ছে। ওকে ছাড়া আমি বাঁচব না মম, তাই তোকে সবসময় একটু রাগের মাঝে রাখি। জেসিকার কথা মনে আছে তোমার মম? কি খেলতে না খেললো সে। প্রথমে তো ওই তৃপ্তির মতোই ছিল, তাই না? পুরনো ঘা আর জাগিয়ে তুলিস না বাবা। আরে শোনো না, পরে দেখলে তো কেমন আমাদের পর করে একটা নিজ পথ বেছে নিল। আমি চাই না আমার কিউটিকে হারাতে মম।
ওকে ছাড়া আমি বাঁচব না। আমিনা নিদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। মম, এবার ছাড়ো, আমাদের যেতে হবে তো। এখান থেকে যত দেরি করব তত দেরিতে পৌঁছাবো। নিদ্রর কথায় আমিনা নিজেকে শান্ত করলো। নিদ্র আমিনাকে ছেড়ে দিল। আমিনাও নিদ্রকে ছাড়িয়ে চোখের পানি মুছে নিল। চল, আর ওর ওপর একদম রাগ দেখাবি না, তাহলে পথে কোনো বিপদ ঘটাতে পারে। আমি তোদের দুজনকে কাউকেই হারাতে চাই না। তুমি চিন্তামুক্ত থাকো মম, ওর উপরও রাগ দেখাবো না। তবে নীলাকে না নিয়ে গেলে হয় না? না, হয় না, কারণ এখন তৃপ্তি ওকে নিয়ে যাবে। তোর এমন ব্যবহার করা মোটেও উচিত হয়নি। নিদ্র একটা হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। অতঃপর গাড়িতে ড্রাইভার সিটে উঠে বসলো সে। আমিনা তৃপ্তির কাছে গেল, দেখলো তৃপ্তি নীলার সাথে দাঁড়িয়ে আছে। ফরহাদ খাবার টেবিলে বসে নিজের খাওয়ায় মন দিলেন। আর তার যেন এইসবে কিছুই যায় আসে না। আমিনা তৃপ্তি আর নীলার কাছে গেল। বড় আম্মু, আমি তোমার ছেলের সাথে যাব না, এটা আমার একদম ফাইনাল কথা। আমিনা তৃপ্তির মুখের ওপর নিকাবটা বেঁধে দিতে দিতে বললেন, ও আর এখন তোদের কিছু বলবে না, আমি ওকে বুঝিয়ে নিয়েছি। তোরা নিশ্চিন্তে যেতে পারিস। না, আমি তোমার ছেলের সাথে যাব না মানে যাব না। এই আমি সোফার উপরে বসলাম। বলেই সোফার ওপর বসে পড়ল তৃপ্তি। আমিনা নীলাকে বলল, ওখানে যাবি ভালো কথা, তবে নিদ্র থেকে দূরে থাকবি, না হলে এখন কি করতে চেয়েছিল দেখলি না, ঠিক এমনই করবে। এখানে আমি বাধা দিয়েছি, তখন ওখানে ওকে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না। অতএব নিজের সাবধান নিজে হবি। আমি কি বলছি বুঝতে পারছিস? নীলা মাথা নিচু করে বলল, জি আন্টি, বুঝতে পারছি। গুড। এখন লাগেজটা নিয়ে গাড়িতে গিয়ে বসো। নীলাকে এটা বলে আমিনা আবারও তৃপ্তির দিকে তাকিয়ে বলল, তৃপ্তিমা আমার, এখন আর এমন করিস না, বলছি তো। নিদ্র আর রাগ দেখাবে না। রাগ দেখাবে না যে, এটার গ্যারান্টি। তৃপ্তি আর কিছু বলার আগে কোথা থেকে নিদ্র এসে তৃপ্তিকে কোলে তুলে নিল। এটা হচ্ছে তার গ্যারান্টি। এবার হ্যাপি? এরপর নিদ্র নীলার দিকে তাকিয়ে বলল, ডাইনি চল। এই বলে নিদ্র বাড়ির বাহিরের দিকে হাঁটা ধরল। আর নীলা, আমিনা, ফরহাদ নিদ্রর পিছু পিছু চলতে লাগলো। তৃপ্তি নিদ্রকে বকছে। বান্দর, শয়তান, বদমাশ, ছাড় আমাকে, আমি যাব না তোর সাথে। বান্দর, হনুমান। বলে নিদ্রর বুকে কিল ঘুষি দিতে লাগলো তৃপ্তি। কিন্তু নিদ্র কোনো কিছু বলল না। সে সোজা গাড়ির কাছে এসে তৃপ্তিকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিল। তৃপ্তি গাড়ি থেকে বেরিয়ে আসতে নিলে নিদ্র একটা রাগী দৃষ্টি তৃপ্তির উপর নিক্ষেপ করে। এটা দেখে তৃপ্তির সাথে সাথে আমিনাকে বলল, দেখো দেখো, বড় আম্মু আমাকে আবার চোখ রাঙাচ্ছে। এই জন্যই আমি বলছি, আমি ওই শয়তানের সাথে যাব না। এটা শুনে আমিনা নিদ্রর কাছে আসলো। নিদ্র অসহায় দৃষ্টিতে আমিনার দিকে তাকালো। আমিনা আস্তে করে একটা চড় মারল নিদ্রর গালে। এই দেখ, চর মেরে দিয়েছি, আর তোকে চোখ রাঙাবে না। এই ছেলে, খবরদার, তুই আমার মেয়েকে চোখ রাঙাবি না। এটা শুনে তৃপ্তি অনেক খুশি হলো। সে চুপচাপ নিজের সিটে বসে পড়ল। নীলা এসে তৃপ্তির পাশের সিটে বসে পড়ল। নিদ্র নীলার লাগেজ গাড়ির পেছনে ডিকিতে রেখে ড্রাইভিং সিটে বসলো। বাই বাই বাবা। বাই বড় আম্মু, বাই বড় আব্বু। তৃপ্তি গাড়ি থেকে হাত বের করে আমিনাকে আর ফরহাদকে হাত নাড়িয়ে বলল। নিদ্র তৃপ্তির দিকে চোখ বড় বড় করে তাকালো। তৃপ্তি এটা দেখে আমিনাকে ডাক দিতেই নেবে, অমনি নিদ্র গাড়ি চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। 1 ঘন্টা ড্রাইভ করার পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো নিদ্র। এই 1 ঘন্টা কেউ কোনো কথা বলেনি। তৃপ্তি শুধু নিদ্রর মুখের দিকে তাকিয়েছিল। আর নীলা, সেই তো গাড়িতে ওঠার পর থেকেই নিদ্রর দিকে তাকিয়ে আছে। গাড়ি ব্রেক করতেই নীলা আর তৃপ্তির হুঁশ ফেরে। নিদ্র পেছনে তাকানোর আগেই তারা গাড়ির জানালার কাঁচ ভেদ করে অন্যদিকে তাকায়। নিদ্র একবার পিছনে তাকিয়ে নিজের সিট বেল্ট গায়ের ওপর থেকে খুলতে খুলতে তৃপ্তি আর নীলার উদ্দেশ্যে বলল, এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক, বাসা থেকে তো কিছু খাওয়া হলো না। আমি খাবো না। সোজা সাপটা নিদ্রর মুখের ওপর বলে দেয় তৃপ্তি। নিদ্রর রাগ হলেও নিদ্র রাগ দেখালো না। এই সুইটি, কি বলছিস? আমার খুব খিদে পেয়েছে, বাসা থেকে কিছু খেয়ে আসতে পারিনি তোর জন্য। প্লিজ না করিস না। তৃপ্তির কানে কানে ফিসফিস করে বলে নীলা। কিরে, যাবি তোরা নাকি আমি একাই গিয়ে খেয়ে আসবো? নীলার কথা শুনে নিদ্রর দিকে তাকালো তৃপ্তি। হ্যাঁ, মানে যাব। তাহলে গাড়ি থেকে বের হ। বলেই গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে দাঁড়ালো নিদ্র।
গাড়ির পেছনে দরজা খুলে দিতেই তৃপ্তি আর নীলা বেরিয়ে আসলো। নিদ্র আগে আগে হাঁটছে আর তৃপ্তি নীলার হাত ধরে নিদ্রর পিছু পিছু হেঁটে যাচ্ছে। অতঃপর রেস্টুরেন্টের ভেতরে গেল তারা। রেস্টুরেন্টের ভেতরে একটা কোনায় টেবিলে বসে পড়লো নিদ্র, তৃপ্তি আর নীলা। নিদ্র হাতের ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখলো, 10:35। এখনো অনেক দূর যেতে হবে। ওয়েটার আসতেই খাবার অর্ডার দিল যে যার মতো। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল দিয়ে আবারও গাড়িতে উঠে বসলো তারা। নিদ্র গাড়ি ড্রাইভ করছে আর গাড়ির ভিতরে লুকিং গ্লাসে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। নিদ্র দেখলো নীলা হাই তুলতে তুলতে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বুঝে নিয়েছে, যার মানে হলো তার ঘুম পাচ্ছে। এরপর নিদ্র তৃপ্তির দিকে তাকালো, দেখলো তৃপ্তি নিদ্রর সামনে রাখা নিদ্রর মোবাইলের দিকে একবার তাকাচ্ছে, আবার নিদ্রর মুখের দিকে একবার তাকাচ্ছে। এটা দেখে নিদ্র একটা মুচকি হাসি দিল। তৃপ্তি ফাঁসফাঁস করছে নিদ্রর ফোন নিজের কাছে নেয়ার জন্য, কিন্তু পারছেন না। কি করবে ভেবে পাচ্ছে না তৃপ্তি। একবার ভাবছে নিদ্রকে বলবে, পরে আবার ভাবে শয়তান বান্দর আমাকে চড় দিয়েছে, একে বলবো কেন, লাগবে না আমাদের ফোন। বোরিং লাগছে খুব তৃপ্তির। নীলাটাও ঘুমিয়ে পড়েছে। চরম বিরক্তি নিয়ে গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখতে থাকে সে। কিছু সময় যাওয়ার পর নিদ্র আবারও লুকিং গ্লাসের দিকে নজর দেয়। দেখে তৃপ্তি গোমরা মুখ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। যদিও তার মুখ দেখা যাচ্ছে না, তবু নিদ্র তৃপ্তির দুই চোখ দেখেই বুঝে নেয়। নিদ্র গাড়ির রাস্তার একপাশে দাঁড় করালো। এরপর মোবাইলটা হাতে নিয়ে তৃপ্তির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, এই নে, এভাবে বসে আছিস কেন? বলতে পারিস না তোর ফোন চাই? তৃপ্তি কোনো কিছু না বলে গাড়ির জানালা দিয়ে অন্যদিকেই তাকিয়ে রইল। ফোন চাই না, ঠিক আছে, আমি তাহলে ফোন আবার রেখে দিচ্ছি। এই বলে নিদ্র যেই না তৃপ্তির সামনে থেকে হাত সরিয়ে আনবে, অমনি তৃপ্তি দুই হাত দিয়ে থাবা মেরে নিদ্রর হাত থেকে ফোন নিয়ে নিল। নিদ্র একটা মুচকি হাসি দিল। এরপর ঠিক হয়ে বসে আবারও গাড়ি ড্রাইভ করতে লাগলো সে। নিদ্রর হাত থেকে ফোন নিয়ে ফোনের লক খুলে সোজা গেম ওপেন করলো তৃপ্তি। এরপর আপন মনে গেম খেলতে লাগলো সে। রাত 8টা বাজে। চেয়ারম্যান বাড়ির গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো নিদ্র। দুপুরে একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে সেই যে গাড়ি ড্রাইভ করছে, আর কোথাও থামেনি সে। এত সময় ধরে পিছনে একবারও তাকায়নি নিদ্র। গাড়ি পার্ক করে নিদ্র পেছনে তাকিয়ে দেখলো তৃপ্তি আর নীলা একে অপরের গায়ে ঢলে পড়ে ঘুমিয়ে আছে। এটা দেখে নিদ্র গাড়ির হর্ন জোরে শব্দ করে বাজালো। হুড়মুড়িয়ে উঠে গাড়ির সিট ঠিক করে বসলো তৃপ্তি আর নীলা। নীলা চোখ ডলতে ডলতে বলল, আমরা কি চলে আসছি? তৃপ্তি গাড়ি থেকে জানালা দিয়ে চারপাশে উকি দিয়ে বলল, হ্যাঁ আপু। গাড়ির শব্দ শুনে বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে সুজিত। তার পিছু পিছু সালমাও বেরিয়ে আসে। নিদ্র গাড়ি থেকে বেরিয়ে গাড়ির পিছনের দরজা খুলে দিল। দরজা খুলতেই তৃপ্তি নিদ্রর হাতে নিদ্রর ফোন ধরিয়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলো। তৃপ্তির পিছু পিছু নীলাও বেরিয়ে আসলো। নিদ্র ফোন ওপেন করার চেষ্টা করলো, কিন্তু পারলো না, কারণ তৃপ্তি গেম খেলে নিদ্রর ফোনের 12 গুণে 24টা বাজিয়ে রেখেছে। তৃপ্তি গাড়ি থেকে বেরোতে সজীব এসে তৃপ্তিকে জড়িয়ে ধরলো। তৃপ্তিও পরম যত্নে ভাইকে জড়িয়ে ধরলো। কেমন আছো আপু? তৃপ্তি সজীবের মাথার পিছনে চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলল, আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। এরপর তৃপ্তি সজীবকে ছেড়ে দিয়ে সালমাকে গিয়ে জড়িয়ে ধরে। জোরালো কণ্ঠে বলে উঠল তৃপ্তি, কেমন আছো আম্মু তুমি? এই তো কোনো রকম আছি। ওখানে গিয়ে তো আমাদের কথা ভুলে গেছিস। কি বলো আম্মু তুমি? আমি তোমাদের কথা ভুলবো কেন? আমি তো প্রতিদিনই তোমার সাথে ফোনে কথা বলি। সালমা ছেড়ে দিয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে বলে তৃপ্তি। হঠাৎ সালমার নজর নীলার ওপর পড়ে। তিনি নীলাকে উদ্দেশ্য করে তৃপ্তিকে বলল, ওটা কে রে মা? ও আম্মু, আমি তো ওনার সাথে তোমাদের পরিচয় করে দিতে ভুলেই গেছি। এই বলেই তৃপ্তি নীলার হাত ধরে সালমার সামনে এনে দাঁড় করিয়ে বলল, আম্মু, উনি হচ্ছেন নীলা আপু, ভাইয়াদের বাড়িতে 5 তলায় ভাড়া থাকেন। আরে আমি তোমাকে যার কথা বলেছিলাম সে আপু আমার খুব ভালো বন্ধু। আর আপু এই হচ্ছে আমার জানের টুকরা আম্মু। শেষের কথা বলতে বলতে সালমার কাছে এসে সালমার ডান হাত নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরল তৃপ্তি। আসসালামু আলাইকুম আন্টি। সালমাকে সালাম দিয়ে বলে নীলা। সালমাও সালামের উত্তর দেন। কেমন আছো তুমি মা? জি আন্টি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নীলা একবার চারপাশে চোখ বুলিয়ে বলল,
আন্টি আঙ্কেলকে দেখছি না যে। আরে আমি তো এখনো খেয়ালই করিনি। হ্যাঁ আম্মু, আব্বুকে দেখছি না যে। চিন্তিত ভঙ্গিতে বলে তৃপ্তি। সালমা তৃপ্তির কথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বললেন, চেয়ারম্যান অফিস থেকে এখনো আসেনি, একটু পরেই চলে আসবে। আব্বু জানতো আজ আমি আসবো, তাও তিনি চেয়ারম্যান অফিসে বসে আছে। আজ বাড়িতে এলে আব্বুর সাথে কথাই বলবো না। গাল ফুলিয়ে বলল তৃপ্তি। আরে বোকা মেয়ে, চেয়ারম্যান অফিসে আজ একটা দরবার বসছে। সালিশ ডেকেছে একটা ছেলের বিরুদ্ধে, সেই দরবার শেষ করে তারপর আসবে। তৃপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে বলে সালমা। এদিকে নিদ্র গাড়ির পেছনের ডিক্কি থেকে লাগেজগুলো বের করছে। নিদ্রর পাশে দাঁড়িয়ে আছে চেয়ারম্যান বাড়ির গেটের দারোয়ান আলম চাচা। তখনই নিদ্র অনুভব করে কেউ তার পিছনে প্যান্ট ধরে টানছে। নিদ্র চট করে পেছনে ঘুরে দেখলো সজীব দাঁড়িয়ে আছে। নিদ্র হাত থেকে ফোনটা পকেটে পুরে একটা হাসি দিয়ে সজীবকে 2 হাত দিয়ে উঁচু করে ধরে বলল, কেমন আছেন পিচি শালাবাবু? সজীব ভ্রু উঁচু করে নিদ্রর দিকে তাকিয়ে বলল। কে তোমার শালা বাবু? নিদ্র আমতা আমতা করে একবার আলমের দিকে আবারও সজীবের দিকে তাকালো। ভুল জায়গায় ভুল বাক্য বলে ফেলেছে সে, এটা বুঝতে পেরে নিদ্র বলল, ইয়ে না মানে পিচি ব্রাদার। হ্যাঁ পিচি ব্রাদার, কেমন আছেন? সজীব একটা হাসি দিয়ে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি। ভাইয়া আমার জন্য কি নিয়ে আসছো? নিদ্র সজীবকে মাটিতে নামিয়ে দাঁড় করিয়ে বলল। কিছু নিয়ে আসিনি আপনার জন্য। নিদ্রর কথা শুনে সজীবের মুখ কালো হয়ে যায়। সে উল্টো ঘুরে হাঁটা ধরতে নিলেই নিদ্র সজীবকে পেছন থেকে জড়িয়ে ধরে মাটি থেকে আবারও উঁচু করে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। হ্যাঁ তো রাগ আমার পিচি ব্রাদারের? যাও, তোমার সাথে কথা বলবো না, ছাড়ো আমায়। আরে বাবা, এত রাগ করলে চলে? আমি আমার পিচি ব্রাদারের জন্য কিছু নিয়ে আসবো না তা কি হয়? নিদ্রর কথা শুনে সজীবের মুখে হাসি ফুটে ওঠে। সে টুসুর করে নিদ্রর গালে একটা চুমু বসিয়ে দেয়। আমি জানতাম তুমি নিয়ে আসবে, দাও না ভাইয়া প্লিজ। নিদ্র সজীবকে কোল থেকে না নামিয়ে গাড়ির ডিকি থেকে একটা বক্স বের করে সজীবের হাতে দেয়। আসলে দুপুরে রেস্টুরেন্টে খাওয়ার পর নীলা আর তৃপ্তিকে গাড়িতে বসিয়ে তারপর নিদ্র সজীবের জন্য এটা কেনে। সজীব বক্সটা হাতে পেয়ে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। নিদ্র একটা হাসি দিয়ে গাড়ির ডিকি থেকে বাকি লাগেজগুলো বের করলো। এরপর নিদ্র আলমের হাতে 2টা লাগেজ আর নিজের হাতে নিজের লাগেজ নিয়ে সালমার সামনে আসলো। কেমন আছে চাচি আম্মা? নিদ্রর কথা শুনে নিদ্রর দিকে তাকালো সালমা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নিদ্র ভালো আছি এই কথাটা শুনে তৃপ্তি বিড়বিড় করে বলল, ভালো তো থাকবেই, আমাকে মেরে এখন ভালোই আছে। ওটা আমাদের বাড়ি ছিল না বলে কিচ্ছু বলিনি। এবার এটা আমাদের বাড়ি, এবার দেখাবো মজা। চান্দু আমাকে মারা। নিদ্রর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল তৃপ্তি। সালমা নিদ্রর দিকে একবার আবার তৃপ্তির দিকে আরেকবার তাকিয়ে বলল, তুই আবার কি বিড়বিড় করছিস? তৃপ্তি একটু ভাবা চাকা খেয়ে বলল, না আম্মু, কিছু না। চল বাড়ির ভিতরে চল। চাচুকে দেখছি না যে? বজলুরকে না দেখতে পেয়ে বলে উঠল নিদ্র। সালিশে গেছে, চলে আসবে কিছুক্ষণ পর। তোমরা বাড়ির ভিতরে এসে রেস্ট নাও। আচ্ছা চলো। অতঃপর বাড়ি থেকে ভিতরে আসলো সবাই। সালমা নিদ্রর আগের রুমে দেখিয়ে দিল আর নীলাকে একটা নতুন রুম নিয়ে গেল। তৃপ্তির আগের রুমে চলে গেল। রাত 10:56। খাবার টেবিলে বসে আছে বজলুর, নিদ্র, সজীব আর সালমা। তৃপ্তি আর নীলা আগেই খেয়ে নিয়েছে। এতটা পথ জার্নি করায় তাদের শরীর একটু দুর্বল। নীলা জীবনে ফার্স্ট এত দূর জার্নি করলো, তাই রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে সে। তৃপ্তিরও শরীর দুর্বল থাকায় সেও খেয়ে ঘুমিয়ে পড়েছে। বজলুর নিদ্রর উদ্দেশ্যে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? নিদ্র প্লেট থেকে মাথা তুলে বজলুরের দিকে তাকিয়ে বলল, না চাচু। তোর আব্বুর কাছে ফোন করেছিস? কথা হয়েছে। ঠিক আছে, খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা। খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিদ্র নিজের রুমে চলে আসলো। নিদ্র রুমে এসে চার্জে থেকে ফোন খুলে হাতে নিয়ে দেখলো জ্যাক, রাহুল, সাব্বিরের অনেকগুলো কল। রাত 11টা বেজে যাওয়ায় নিদ্র আর কল ব্যাক করলো না। বেডের উপর শুয়ে ঘুমিয়ে পড়লো সে। সকাল 9টা বাজে। নিদ্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে চেয়ারম্যান বাড়ির পেছনের পুকুর ঘাটে বসে আছে।
ঠিক বসে আছে না, সে জাকির সাথে ফোনে কথা বলছে। তৃপ্তি কিচেনে সালমার কাছে হেল্প করছে আর সালমার মাথা খাচ্ছে। নির্জন নামে যত অভিযোগ আছে সব তুলে ধরছে সে। সজীব আজ স্কুলে যাবে না। সে সোফার উপর বসে টিভির দিকে তাকিয়ে হাঁ করে কার্টুন দেখছে। বুঝলো একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে চেয়ারম্যান অফিসের দিকে। নীলা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। আর মোড়া ভেঙে হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নিচে নামছে সে। হঠাৎ সজীবের চোখ নীলার ওপর পড়ে। নীলাকে দেখে সজীবের মুখ হাঁ হয়ে যায়, চোখ দুটো তার বড় বড় হয়ে যায়। কাল রাতে সজীব নীলাকে খেয়াল করেনি। সজীব সোফা থেকে নেমে এক দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে জাপটে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, আম্মু, বাড়িতে পরি ঢুকছে। কই তুমি? তাড়াতাড়ি আসো, আমি ধরছি আম্মু, তাড়াতাড়ি আসো। আচমকা সজীব নীলাকে জড়িয়ে ধরে এমন চিৎকার করছে। নীলার খুব বিরক্ত বোধ হচ্ছে। এমনিতেই এই পিচ্চি ছেলেটাকে সে চেনে না, তার উপর কাল এতটা পথ জার্নি করায় শরীরটা কেমন যেন লাগছে। সজীবের কাছ থেকে নিজেকে সরাতে চাচ্ছে নীলা, কিন্তু পাচ্ছে না। সজীব তার পায়জামা খামচি মেরে শক্ত করে তার পা জড়িয়ে ধরে চিৎকার করছে। সালমা আর তৃপ্তি সজীবের চিৎকার চেঁচামেচি শুনে কিচেন থেকে বেরিয়ে আসলো। তারা কিচেন থেকে বেরিয়ে দেখলো সজীব নীলার পা জড়িয়ে ধরে চিৎকার করছে। সালমা তৃপ্তি নীলা আর সজীবের কাছে গেল। সজীব, কি হচ্ছে এটা? রাগ দেখিয়ে বলল সালমা। সজীব নীলার পা জড়িয়ে ধরে সালমার দিকে তাকিয়ে বলল, আম্মু, বাড়িতে পরি ঢুকছে, আমি পরি ধরছি আম্মু। ওটা পড়ি না ভাই, ওটা নীলাপু। একটা হাসি দিয়ে বলল তৃপ্তি। সজীব কিছুক্ষণ ভেবে বলল, কোন নীলা? আমি তো কোনো নীলাকে চিনি না। ভাই, ওটা নীলাপু, আমার সাথে আমাদের বাড়িতে বেড়াতে আসছে। না আপু, এটা কোনো নীলা টিলা না, এটা পরি। এরপর সজীব সালমার দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি এই পরীকে বিয়ে করব, প্লিজ আম্মু, আমি এই পরীকে বিয়ে করব। সজীবের কথা শুনে নীলার মাথা চক্কর দিয়ে ওঠে। মনে মনে বলে, বলে কি বুঝকি? সালমা চোখ বড় বড় করে সজীবের দিকে তাকায়, সাথে তৃপ্তিও। সজীব একটা ডেভিল মার্কা হাসি দেয়। সজীব, ওটা পড়ি নয়, ওটা নীলাপু। দাঁত কটমট করে বলল তৃপ্তি। সজীব এবার নীলাকে ছেড়ে দিয়ে নীলার চারপাশে ঘুরে নীলাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নীলার কেমন যেন অস্থির লাগছে। সালমা শুধু সজীবকে দেখছে। সব ঠিক আছে আম্মু, কিন্তু ডানা নেই। ডানা থাকলে ঠিক পরির মতো লাগতো। মাথা চুলকাতে চুলকাতে বলল সজীব। সালমা সজীবের দিকে একবার, আবারও নীলার দিকে আরেকবার তাকাচ্ছে। নীলা জোরপূর্বক হাসছে, দাঁতে দাঁত চেপে মনে মনে নীলা বলছে, ইজ্জতের ফালুদা বানাচ্ছে নাকি প্রশংসা করছে কিছুই বুঝতে পারছি না। মনে মনে বলে উঠল নীলা। সালমা সজীবকে চোখ রাঙিয়ে বলল, সজীব, এখান থেকে যাবি নাকি এটা দিয়ে এখন শায়েস্তা করব? হাতে খুন্তি দেখিয়ে বলল সালমা। সজীবকে আর পায়কে। সালমার হাতে খুন্তি দেখলে সে এক ছুটে নিজের রুমে। এবারও তার ব্যতিক্রম হলো না, সে এক ছুটে নিজের রুমেই চলে গেল। সালমা হেসে উঠল, সাথে তৃপ্তি আর নীলাও। এ আমার ছেলে সজীব, কাল রাতে তোমার সাথে দেখা হয়নি তাই এমন করছে। তুমি কিছু মনে করো না। দেখেই বুঝতে পারছি আন্টি, তৃপ্তি আমাকে ওর কথা প্রায়ই বলতো। আচ্ছা, নাস্তা করবে, আসো। না আন্টি, আমি এখনো ফ্রেশ হইনি, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। নীলা আবারও নিচ থেকে নিজের রুমে ব্যাক করলো। সালমা আর তৃপ্তি আবারও কিচেনে চলে গেল। বিকেল 3টা বাজে। নীলা, তৃপ্তি আর সজীব যাচ্ছে মিমদের বাড়ির দিকে। দুপুরে খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিল নিদ্র। এখনো তার ঘুম ভাঙেনি। নিদ্রর ঘুম না ভাঙায় তৃপ্তিও আর নিদ্রকে ডাকার প্রয়োজন মনে করেনি। নীলার ডান হাত ধরে হাঁটছে তৃপ্তি, আর নীলার বাম হাত ধরে হাঁটছে সজীব। নীলার কাছে মনে হচ্ছে তৃপ্তি নীলাকে মিমদের বাড়িতে নিয়ে যাচ্ছে না, উল্টো নীলা এদের মিমদের বাড়িতে নিয়ে যাচ্ছে। সজীব নীলার বাম হাত নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা পরি, তুমি এত কিউট কেন? সজীবের কথা শুনে নীলা সজীবের দিকে চোখ বড় বড় করে তাকালো। এই প্রথম কেউ তাকে কিউট বলল। তার উপর সে সকাল থেকে বিচ্ছুটা তার পেছনে লেগে আছে। সকাল থেকেই তার প্রশংসা করেই চলেছে বিচ্ছুটা। কিন্তু নীলার এইসবে খুব বিরক্তি লাগছে। নীলা সজীবের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তৃপ্তি বলল, ভাই, তুই তো কখনো আমাকে কিউট বলিস নি। একটু মুখ কালো করে বলল তৃপ্তি। আপু, রাগ করো কেন? তুমি তো আমার সুইট আপু, সবার থেকে বেস্ট কিউট। তাই? এই বলে সজীব টুসুর করে নীলার হাতে একটা চুমু দিয়ে তারপর আবারও বলল,
কিন্তু আপু, পরি হচ্ছে আমার কিউটি, আমি পরীকে বিয়ে করব। সজীবের কথায় কাজ দেখে নীলা শখ খেয়ে দাঁড়িয়ে গেল আর মনে মনে বলল, হে আল্লাহ, আমারই উঠায় নাও। এই দিনও দেখতে হলো। এই আমি কার পাল্লায় পড়লাম? করে কি এই বিচ্ছু? এর বোন তো হাবা গোবা সাদা সিধে, কিন্তু এই পিচ্ছু তো দেখছি দুরন্ত চালু। ওখানে গিয়ে আবার আমার ইজ্জত নিয়ে না টানাটানি শুরু করে দেয়।